গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি হাইকোর্টে খালাস। প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার, বলছে আসামি পক্ষ। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার, লুটপাটে জড়িত কাউকে ছাড় নয়, বললেন প্রেস সচিব। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছে। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোপাট হাজার কোটি টাকা, ব্যবহার করা হয় স্বজনদেরও। নদীর গলা টিপে ধরার অভিযোগ টিএমএসএস এর বিরুদ্ধে। দখল করে গড়ে তোলা হয় একের পর এক স্থাপনা আর দীর্ঘমেয়াদী প্রকল্প। মামলা থেকে নাম বাদ দিতে বড় অঙ্কের টাকা দাবির অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। পুকুর ও জমি দখলেরও অভিযোগ। বায়ু দূষণে ভয়ানক পরিণতির দিকে ছুটছে নয়াদিল্লি। বন্ধ কলকারখানা, কাজ হারিয়ে বিপাকে 13 লাখ নির্মাণ শ্রমিক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নাজসি। এবারে বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতের রায়ও বাতিল করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, বিগত সরকার প্রতিশোধ পরায়ণ হয়ে এই হামলাকে প্রতিপক্ষ দমনে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এদিকে হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামির স্বজনরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2 দশক আগে 21শে আগস্ট গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে। ঘটনার পর বিএনপি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া যায়। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুনর্তদন্ত শুরু করে। পরে জঙ্গি নেতা মুফতি হান্নানকে রিমান্ডে রেখে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়। তার সে স্বীকারোক্তির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 29 জনকে অভিযুক্ত করা হয় এ মামলায়। বিচার শেষে 19 জনকে মৃত্যুদণ্ড আর 19 জনকে কারাদণ্ডের রায় দেন আদালত। পরে চলতি বছরের 21 নভেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি হয় উচ্চ আদালতে। পরে রায়ের জন্য মামলাটিকে অপেক্ষমান রাখে আদালত। রোববার সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের দ্বিতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়, অধিকতর চার্জশিট আমলে নেয়া সব প্রক্রিয়া ছিল অবৈধ। হত্যায় ও ষড়যন্ত্রে ছিল না আসামিদের সরাসরি সম্পৃক্ততা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আইনজীবীরা। আমি এই গত 16 বছর এই মামলার ডিফেন্সে আমি আর্গুমেন্ট করেছি এবং শেষ পর্যায়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল সমস্ত আসামিদের জন্য আমি আর্গুমেন্ট করেছি। তো এই মামলায় আমরা মাননীয় আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো, আমরা কৃতজ্ঞ যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। বিএনপির আইনজীবীরা বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন 24 জন। সেদিনের সে ঘটনায় আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ে উৎসব মুখর হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।
এ সময় উল্লাসে মেতে ওঠেন দূর দূরান্ত থেকে আসা বিএনপি নেতা কর্মীরাও। সাবরিনা মজুমদারের আরেকটি রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরপরই উল্লাসে ফেটে পড়েন বাইরে অপেক্ষায় থাকা বিএনপির নেতাকর্মীরা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিদের স্বজনরাও। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি এবং সবার কাছে দোয়া করছি। রায়ে সন্তুষ্ট বাকি অভিযুক্তদের স্বজনরাও। সমস্ত মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা ছিল বলেই আজকে সেই মামলাটি সবাই খালাস বিয়া করছে। আমরা সন্তুষ্ট, আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। এই মামলায় আমরা সন্তুষ্ট। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। রায়ে প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে মনে করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। প্রতিশোধ পরায়ণ হয়ে আওয়ামী লীগ সরকার এই হামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল বলে ক্ষোভ প্রকাশ করেন অভিযুক্তদের স্বজনরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গ্রেনেড হামলা মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এমনটি দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর ন্যায় বিচার পেলে বিএনপির সবাই মিথ্যা মামলা থেকে খালাস পাবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের খবরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাকশালের অবসানের ফলেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারেক রহমান। যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বৃত্ত দুঃশাসনের পতন হবে, সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না। আজকে সেটাই প্রমাণিত হলো। শেখ হাসিনা নেই, বাকশাল নেই, তাদের দুর্বৃত্ত মেন্দির নেই, মনির নেই, তাদের র‍্যাব নেই, তাদের দুঃশাসন নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের খবরে শুকরিয়া আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। কেউ বাদ নাই ভাই, আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। আর বিচারিক আদালতের মামলার রায় বাতিলকে ঐতিহাসিক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, আইনিভাবে মোকাবেলা করেই সব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন তারেক রহমান। এ রায়ে প্রমাণ হয়েছে অভিযোগ ছিল রাজনৈতিক। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান। গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামির খালাসের খবরে দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসে সারা দেশে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মী বেকসুর খালাস পাওয়ায় সারা দেশে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহে সন্ধ্যার দিকে নগরীর বাগানবাড়ি থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় মিছিলটির নেতৃত্ব দেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। রায়ের খবরে খুলনায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। সন্ধ্যায় খুলনা মহানগর বিএনপি পার্টি অফিস থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বগুড়ায় দুপুর 2টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। বিকেলে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এ খবরে সনাতন ধর্মাবলম্বীরাও মন্দিরে প্রার্থনার আয়োজন করে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের উদ্যোগে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিজয় লাভ করে। মামলার রায়ের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান তারেক রহমান। ইংরেজিতে লেখা পোস্টে তিনি জানান, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয়, আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার অঙ্গীকার করি, যা বিশ্বাস ও আদর্শের বৈচিত্র্যকে ধারণ করে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমতায়িত করে। সেই যাত্রায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। আওয়ামী লীগ গেল 15 বছরে হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতা স্থায়ী করতে পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। খুলনায় কর্মী সম্মেলন এবং নড়াইলে জেলা জামায়াতের এক পথসভায় বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনায় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ বিগত 15 বছরে দেশে হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। ক্ষমতা স্থায়ী করতে নির্দয়ভাবে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড চালায় বলেও মন্তব্য করেন তিনি। পরিকল্পনা করে জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয় বলেও দাবি তার। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল, কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কর্মী সম্মেলনের সমাবেশ শেষে খুলনা থেকে সড়ক পথে ফরিদপুর যাওয়ার পথে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ে একটি পথসভায় অংশ নেন জামায়াতের আমির।
সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সেবক হওয়ার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য বদলেছেন। এ সময় দল, ধর্ম, বর্ণ ও ভাষা বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে দেশ গড়ার আশাবাদের কথা জানান তিনি। দল, ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করে। পথসভায় নড়াইল জেলা জামায়াতের ইসলামে আমির আতাউর রহমান, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার সহ জেলা জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয় বলে জানায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্বেতপত্র হস্তান্তর করে এমন তথ্য জানায় কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত থাকছে হাসান মাহমুদের রিপোর্টে। বিগত 16 বছরের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের ফিরিস্তি তুলে ধরতে গঠিত কমিটি শ্বেতপত্র জমা দিয়েছে। প্রাথমিকভাবে মূল 29টি প্রকল্প থেকে 7টির ঠিকুজি খতিয়ে দেখার কাজে হাত দেয় শ্বেতপত্র কমিটি। এতে অন্তত 2 লাখ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে তথ্য পেয়েছে কমিটি। এর বাইরে বার্ষিক উন্নয়ন বাজেট এডিপির 23 থেকে 40% পর্যন্ত অপচয় হয় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে কমিটি। এছাড়া 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে উঠে এসেছে শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে। স্বৈরাচার সরকারের রেখে যাওয়া 18 লাখ কোটি টাকার ঋণ, পাচার হওয়া অর্থ উদ্ধার, জ্বালানি খাতের বিপুল দায়দেনা পরিশোধ ও দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা কিন্তু সবচেয়ে ভালো লয়ার নিয়োগ করবে, পৃথিবীর বেস্ট লয়ার নিয়োগ করবে, আপনার অডিট ফার্ম ওদের লয়ারকে নিয়োগ করবে নিজেকে ডিফেন্ড করার জন্য। সুতরাং বাংলাদেশে কিন্তু ওইগুলা মনে রেখেই আপনার কর্ম পরিকল্পনা সাজাতে হবে। আপনার ধরেন যে আমি ওই বেস্ট লয়ারের সাথে আপনার ফাইট করার মতো আমার কর্ম পরিকল্পনা আছে কিনা, আমার নিয়োগটা কিন্তু ওরকম হতে হবে। তার মানে আমাকেও বেস্ট লয়ার নিয়োগ করতে হবে, বেস্ট অডিট ফার্ম নিয়োগ করতে হবে, না হলে কিন্তু আমি পারবো না আসলে। তা সেই জায়গাটা মনে রাখতে হবে। তার মানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ওই কান্ট্রির সাথে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা, যেটা আমরা ইউকের সাথে অলরেডি শুরু করেছি। আমি মনে করি সিঙ্গাপুরের সাথে শুরু হয়েছে, অন্যান্য কান্ট্রির সাথে শুরু হবে, সেখানে জানানো যেটা কিন্তু আপনাদেরও মোরাল দায়িত্ব আপনাদের। তবে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এজন্য প্রতিযোগিতার মাধ্যমে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে মত এই বিশ্লেষকের। মুদ্রা নীতির বাইরেও অন্যান্য ফ্যাক্টর আছে যেটা দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতিকে আপনার প্রভাবিত করে। সেই জায়গাটা আমাদের কি করণীয় সেটার বিষয়ে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের বাইরেও ভাবতে হবে। আপনার ধরেন সেখানে ফিসকাল পলিসি বলেন বা কমার্শিয়াল পলিসি বলেন, বা যদি বলি আমি যে চাঁদাবাজি বা সিন্ডিকেট, যেটাই বলি না কেন, বিভিন্ন নাম আমরা জানি। আপনাদের সিন্ডিকেট আমরা তৈরি করেছি, ওনাদেরকে আমরা সুযোগ দিয়েছি সিন্ডিকেট হওয়ার জন্য। এখন সেইখানে আমাদের কম্পিটিশন পলিসিগুলো ঠিক করতে হবে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ করবে কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। হিমালয় কন্যা পঞ্চগড়ে হেমন্তের শেষ বেলাতেই যেন জেকে বসেছে কনকনে শীত। উত্তর পশ্চিম থেকে বয়ে আসছে হিমেল হাওয়া, জনজীবনে দেখা দিচ্ছে দুর্ভোগ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, তাপমাত্রা কি আগের তুলনায় কমেছে নাকি জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল ন্যান্সি আপনাকে। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, আর পঞ্চগড় থেকে 165 কিলোমিটার দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অবস্থিত, যে কারণে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে বইতে থাকে। যেই কারণে প্রতি বছরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড় জেলায় রেকর্ড করা হয়, অর্থাৎ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় যে আবহাওয়া কেন্দ্র আছে সেখানে রেকর্ড করা হয়। এবারও ব্যতিক্রম নয়। আজকে থেকে যদি আমি বলি, টানা 6 দিন ধরে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। জনজীবনের কথা বলছিলেন, জনজীবনে আসলে প্রভাব পড়তে শুরু করেছে। আসলে আবহাওয়ার বৈরিতা বলতে যেটুকু বোঝায় যে দিনের বেলা কিন্তু আসলে রৌদ্র, ঝলমলে রৌদ্র দেখা যায় এবং বিকেল হতে না হতেই কিন্তু কুয়াশার চাদরে ঢেকে পড়ে এবং কনকনে ঠান্ডা বইতে থাকে, যেই কারণে কিন্তু আসলে মানুষকে জনজীবনে কিছুটা
স্থবিরতা শুরু হয়েছে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি চা শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক এগুলো রয়েছে, যেই কারণে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ কিন্তু চা, পাথর এবং বালু শ্রমিক কাজে নিয়োজিত। তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছে, অর্থাৎ যতই শীত বাড়বে ততই কিন্তু তারা কিন্তু বিড়ম্বনায় পড়বে। তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু কমে আসবে, কারণ নির্দিষ্ট সময় কিন্তু তারা কাজে যোগদান করতে পারবে না, যেই কারণে কিন্তু তাদের দৈনন্দিন আয় অনেকটা কমে যাবে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এবারে শীতটি কিন্তু আসলে শুরু থেকেই পঞ্চগড়ের সর্বনিম্ন যে রেকর্ড, সেই রেকর্ডের কিন্তু হাতছানি দিচ্ছে। আগামী যে কয়েকদিন শীতের ঋতু পড়বে, অর্থাৎ শীতের ঋতুতে কিন্তু আরো তীব্রতা নামবে বলে আবহাওয়া অফিস এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ন্যান্সি। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। কুমিল্লা 10 আসনে 5 বার এমপি নির্বাচিত হওয়া সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের হাতেই ধসেছে দেশের অর্থনীতি। শেয়ার বাজার থেকে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে রিয়েল এস্টেট ব্যবসা, মালয়েশিয়াতে কর্মী রপ্তানি সিন্ডিকেট, কুমিল্লা সহ 7 জেলায় আইটি সেন্টার ও নলেজ পার্কের মেগা প্রকল্পের বিপুল টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি। নামমাত্র এমপি হয়ে কুমিল্লায় চাঁদাবাজি সহ সব প্রকল্পের অর্থ লোপাট করিয়েছেন উপজেলা চেয়ারম্যান, ভাই ও স্বজনদের দিয়ে। এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের মেগা প্রকল্পেও ভূমি অধিগ্রহণের আগে নামমাত্র মূল্যে পাহাড়ি জমি কিনে তা বিক্রি করিয়েছেন আকাশ ছোঁয়া দামে। সবশেষ সরকার পতনের আগেই অর্থ সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান সাবেক এই অর্থমন্ত্রী। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচিত লোটাস কামাল নামে 5 বার এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের। সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সব ছাপিয়ে এ ব্যক্তির হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোটাস কামাল প্রথমে নিজ এবং পরে মেয়ে নাফিসা কামালের নামে শেয়ার কারসাজির মাধ্যমে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে টাকা পাচার করে গড়েছেন রমরমা রিয়েল এস্টেট ব্যবসা। মালয়েশিয়াতেও কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। লুটপাটের কোনো শেষ নাই, শেয়ার বাজার এগুলো তো আপনারা জানেনই। ওনার স্ত্রীও একজন মাফিয়া সদস্য, শুধু উনি কেন, ওনার মেয়েও একজন মাফিয়া সদস্য, যার নাম নাফিসা কামাল। কুমিল্লা সহ 7 জেলায় 533 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার তৈরি করা হলেও তা কোনো কাজেই আসেনি সাধারণের। এমনকি জমি অধিগ্রহণ থেকে ইট, বালু, সিমেন্ট সবই নিজ সিন্ডিকেট দিয়ে করিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন। এগুলি নিজেরা পারিবারিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য ওখানে কিছু প্রতিষ্ঠান করেছেন, বিশেষ করে আইটি পার্ক। এটা জনগণের কি কাজে লাগবে আমরা জানি না। এছাড়া তিনি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দিয়ে 7.88 একর জমিতে প্রায় 175 কোটি টাকা ব্যয়ে করিয়ে নেন নলেজ পার্ক। স্বজনদের মাধ্যমে এসব প্রকল্পের টাকা হাতিয়ে লোটাস কামাল তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের। এদিকে কাগজে কলমে মোস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলীয় প্রভাব খাটিয়ে ভাইকে 3 বার চেয়ারম্যান বানান কামাল। সারোয়ার লালমাই পাহাড়ে মাটি কাটা সিন্ডিকেট থেকে টাকা তোলা সহ ভুয়া প্রকল্প দেখিয়ে লুটেছেন টিআর ও কাবিখার টাকা। এছাড়া 2018 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণে 1655 কোটি 50 লাখ টাকা অনুমোদন দেয়া হলে প্রকল্প পাশ হওয়ার আগেই কামাল তার ভাই ও নেতাকর্মীদের দিয়ে পাহাড়, টিলা ও জঙ্গল ঘেরা জমি নামমাত্র মূল্যে কিনে 471 কোটি টাকায় 199 একর জমি বিক্রি করেন। অভিযোগ রয়েছে এ প্রকল্প থেকে সাবেক এ মন্ত্রীর ভাই সারোয়ার প্রায় 200 কোটি টাকা লোপাট করেছেন। এদিকে ভুক্তভোগীরা বলছেন, সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিগত 16 বছরে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে কামালের অনুসারীরা। ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই, কারণ ওরা আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি করে এবং বিএনপি মনাত, জামাত করে, শিবির করে, এমন কোন লোক নেই যাদের নামে মামলা হয় নাই। আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী বিবাদী বলে নাই, শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো। অগণিত মামলার আসামি ছিলাম, বাড়ি ঘরে ঢুকতে দেয় নাই।
সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে ব্যাংক, বাসা ও অফিসের টাকা সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান লোটাস কামাল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে করতোয়া নদী। গোবিন্দগঞ্জের খুলশী থেকে বগুড়া শাহজাহানপুরের দুবলাগাড়ি পর্যন্ত 60 কিলোমিটার এলাকা জুড়ে দখলদাররা যেন এক প্রকার গলা টিপে ধরেছে নদীটির। আর দখলের শীর্ষে থাকার অভিযোগ বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর বিরুদ্ধে। নদীর জায়গা দখল আর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হয় একের পর এক স্থাপনা, বাণিজ্যিক ভবন কিংবা দীর্ঘমেয়াদী প্রকল্প। সঞ্জু রায়ের প্রতিবেদন। দখল দূষণে মরতে বসেছে একসময় স্রোতস্বিনী করতোয়া নদী। এ নদীকে ঘিরে রয়েছে পুণ্য সভ্যতার নানা ইতিহাস। আর এই দখলদারদের শীর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS বা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। সংস্থাটির বিরুদ্ধে এর আগে গতিপথ পরিবর্তন করে নদীর জায়গায় ইকো পার্ক ও স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এর আগে 2023 সালে নদী দখলের অভিযোগে সংস্থাটিকে 10 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে আবারও আলোচনায় সংস্থাটি। এবার ময়লা ফেলে নদীর জায়গা দখল করে প্রাইভেট পুনঃ ইকোনমিক জোন সহ নানা স্থাপনা গড়ে তুলছে সংস্থাটি। তাদের দাবি লিজ নিয়েছেন সরকারের কাছ থেকে। এছাড়াও নদী ঘেঁষে মেরিন একাডেমির ভবন নির্মাণ, বিশাল এলাকা জুড়ে নার্সারি গড়ার পাশাপাশি এখনো প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে একের পর এক স্থাপনা। পৌরসভার ময়লাগুলো আনে ফালাই যাতে জমিতে ফসল না হয়, এভাবে জমিগুলো দখল করতেছে। আর সেটা আস্তে আস্তে এখন নদী দখল করা শুরু করে দিছে। সংস্থাটি লিজ নিয়ে স্থাপনা নির্মাণের দাবি করলেও তা ভিত্তিহীন বলছে স্থানীয় উপজেলা প্রশাসন। তারা যেটা বলে যে জেলা প্রশাসন থেকে লিজ নিয়ে তারা এই কাজগুলো করছে, কিন্তু এটি আসলে একেবারেই ভুল। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা TMSS কেনই বা নদী দখলে নাছোড়বান্দা তার উত্তর জানে না কেউ। তারপরেও করতোয়া নদীকে বাঁচাতে দ্রুত TMSS সহ সব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বগুড়ার সচেতন মহলের। এই বিষয়গুলি সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একটা পার্ককে কেন্দ্র করে সেই নদীর গলা চেপে বসে ধরেছে। আসলে নদী সবার সম্পদ, নদীটা আসলে উদ্ধার করা প্রয়োজন। এত কিছুর পরেও নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন TMSS। একই বিষয় নিয়ে বারংবার আসলে অভিযোগ করা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। যদিও TMSS এর নদী দখলের চিত্র নিজ চোখে দেখে জেলা প্রশাসক জানান, মৃতপ্রায় করতোয়ার প্রাণ ফেরাতে দ্রুততম সময়ে উচ্ছেদ করা হবে সব দখলদারকে। যত বড় দখলদারই হোক না কেন, আমরা নদী উদ্ধার করব, নদীর জায়গা উদ্ধার করব। এর অংশ হিসেবে প্রথমে আমাদের কার্যক্রমটা হচ্ছে নদীর সীমানা নির্ধারণ করা। দখল দূষণ মুক্ত হয়ে আবারও খরস্রোতা রূপে বহমান হোক করতোয়া, গড়ে উঠুক নদী কেন্দ্রিক জীবিকা, রক্ষা পাক জীববৈচিত্র্য, এমনই প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। রাজশাহীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মামলা থেকে নাম বাদ দিতে টাকা দাবির অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এমন ঘটনা থেকে বাদ যাননি নিজ দলের কর্মীরাও। এছাড়া 5 আগস্টের পর পুকুর ও জমি দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে ছিলেন। গোদাগাড়ী থানার 5 আগস্টের মামলার আসামি তিনি। কৃষক দলের নেতা মামলা করেছেন, তাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি হয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। ক্ষুব্ধ বিএনপি নেতারা মানববন্ধন করে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। 5 আগস্টের পর মামলা থেকে নাম বাদ দিতে ছাত্রলীগ নেতার কাছে টাকাও দাবির অডিও ফাঁস হয়েছে। আপনি বললেন যে ছোট ভাই কিছু দিও আমাকে, কিন্তু ভাই পরবর্তীতে আপনি বললেন যে আমি কি ভিখারি নাকি যে তুমি আমাকে 2000 টাকা দিবা। এই জিনিসটা ভাই আমার খারাপ লেগেছে শুনতে। ঢালাও মামলা ও টাকা দাবির ঘটনায় বিব্রত বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে ঢালাও মামলা আমরা পছন্দ করি, যেরকম আওয়ামী লীগ করেছে আমরা সেটা করতে চাই না। আমরা চাই যে যারা অ্যাকচুয়াল অপরাধ করেছে, যারা অপরাধী, তাদের বিরুদ্ধে মামলা করুক। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব স্পষ্ট করে বলে দিয়েছে যে কেউ যেন কোনো মিথ্যা মামলায় যেন না যায়। এখন ভুয়া কিছু লোক বিএনপির লোকের কথা বলে তারা বিভিন্নভাবে ফয়দা লুটার জন্য মামলা করছে।
শুধু মামলা নয়, বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে গেল 3 মাসে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগও উঠেছে। বাগমারায় বিএনপি জামাতের নেতাকর্মীদের পুকুর দখল ও সরকারি খাস জমি দখল করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব। পুকুর সহ 13 একর জমি দখল করে দখলের চেষ্টা নিচ্ছেন বিএনপি নেতারা। এখানে বিষয়টা তো ওদের সাথে, ওরা চাঁদা চেয়েছে, টাকা চেয়েছে, সবকিছু আপনার জানা। বিএনপি হয় আর এক বিএনপিকে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে, বিএনপিরা কেন দেখতেছে না? যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা কামাল হোসেন। একটু তদন্ত করে দেখেন ভাই, 5 আগস্টের পরে কোথায় ঘিরে দিছি আর কোথায় কি করতে একটু দেখেন। আপনি হয়তো শুনছেন, একটু ভালো করে দেখেন। আমার এটা আপনার কাছে দাবি থাকলো। কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মামলাগুলোর তদন্তে সেদিকে নজর দেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তদন্তের সময় আমরা অবশ্যই দেখব যে কার ইনভলভমেন্ট আছে না অথবা নাই। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও মিথ্যা মামলা না দিতে নির্দেশনা আছে বিএনপির। সেই সঙ্গে আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় মামলায় সহযোগিতা করতে চায় দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সারের কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। কোথাও কোথাও দ্বিগুণ মূল্য দিলেও মিলছে না সার। এতে চরম বিপাকে পড়ছেন লালমনিরহাটের কৃষকরা। যদিও কৃষি বিভাগ দাবি করছে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, তাদের অভিযোগ একটি সিন্ডিকেট সারের সংকট তৈরি করছে। সহকর্মী জামাল বাদশার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রবি মৌসুম শুরু হওয়ার পরপরই বাজারে দেখা দিয়েছে তীব্র সারের সংকট। লালমনিরহাটে বস্তা প্রতি সারের দাম 300 থেকে 1000 টাকা বাড়লেও নেই সরবরাহ। গেল নভেম্বর মাসে বিসিআইসি থেকে হয়নি সারের বরাদ্দ। এদিকে বিএডিসি কিছু পরিমাণ সারের বরাদ্দ দিলেও বাজার থেকে তা উধাও হয় নিমিষেই। কর্তৃপক্ষ দাবি করছে সারের পর্যাপ্ত সরবরাহ থাকলেও তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। কৃষকরা যেন, আমাদের যেহেতু সারের কোনো ঘাটতি নেই, কৃষকরা যেন ডিলার পয়েন্ট থেকে তাদের যাদের চাহিত যেটা যাদের যেটা প্রয়োজনের টুকুই যেন নেয়। এরপরে যদি কোথাও কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে বা বিচ্যুতি ঘটে, আমরা আমাদের যে আইনের যে প্রয়োগ আছে সেটা আমরা আইনের প্রয়োগ তবে কৃষকরা বাজারে সারের দেখা পাচ্ছেন না। বেশি দাম দিলে কিছু প্রান্তিক বিক্রেতার কাছে মিলছে সার বিলি গেলে মনে করো ওরা বলে যে সার নাই, অথচ গোডাউনে সবার গোডাউনে ভর্তি আছে আর কি। সারের দাম বেশি, এখন মনে করেন কৃষিরা সার পাচ্ছে না, মনে করেন সারের চতুর পাচ্ছে, মানে কৃষিরা মানে হিমশিম খাচ্ছে। টাকা দিয়ে আমরা সার পাচ্ছি না। এরা যদি উপর মহলরা যদি ওরা যদি সারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, তাহলে আমাদের চাষিদের প্রতি অনেক সুবিধা হবে। বাংলা টিএসপি সারের বস্তার দাম 1350 টাকা হলেও বিক্রি হচ্ছে 1800 টাকায়, আর ডিএপি সারের বস্তা কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। যে জায়গায় 1350 টাকা 1400 টাকা মনে করো টিএসপি ছিল, তাকে নিতেছে মনে করো 1700 1750। আলুর জন্য প্রস্তুতি নিচ্ছি, যে টিএসপি ছিল আপনার 1350 টাকা, সে টিএসপি এখন 1750 টাকা। এখন প্রতিদিনে সার মানে 100 টাকা করে বস্তায় বাড়তেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিলাররা বরাদ্দকৃত সারের 20-25% উত্তোলন করেননি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ডিলাররা। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে একটি চক্র কৃত্রিম সারের সংকট তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে। সার নিয়ে কোনো সংকট দেশে নাই বা আমার এখানেও নাই। ডিএপি পরিবহনজনিত কারণে একটু ডিলে হচ্ছে, সেটা হচ্ছে যে পরিবহন রানিং চলমান রয়েছে, চাহিদার প্রেক্ষিতে এই পরিবহন করা হচ্ছে এবং ডিলারকে আমরা যথাসময়ে সরবরাহ দিয়েছি। সিন্ডিকেট ভেঙে সারের সংকট দ্রুত সমাধান হোক, একই সঙ্গে ন্যায্য মূল্যে সারের প্রত্যাশা কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বায়ু দূষণে ভয়ানক পরিণতির দিকে ছুটছে নয়াদিল্লি। টানা সপ্তম দিনে শহরটির বায়ুমান সূচক ছিল 346। বন্ধ রাখা হয়েছে কলকারখানা। কাজ হারিয়ে হারিয়ে বিপাকে 13 লাখ নির্মাণ শ্রমিক। প্রতিদিনই বাড়ছে ঋণের বোঝা। বিস্তারিত থাকছে নাসরিন আক্তারের রিপোর্টে। দূষণের দাপট কোনোভাবেই থামছে না দিল্লিতে। দিনের বেলাতেও চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যগত সমস্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন। কড়াকড়ি আরোপ করা হয় বাস চলাচলে। বন্ধ রাখা হয়েছে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ।
এমনই যখন পরিস্থিতি, তখন কাজ হারিয়ে বিপাকে 13 লাখ নির্মাণ শ্রমিক, যারা বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে এসেছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ তাদের প্রতিদিনের রুটি রুজি। শুধু এবারই নয়, প্রতি বছরই একই পরিস্থিতির মধ্য দিয়ে পার করে দেশটির বিভিন্ন জায়গা থেকে আসা নির্মাণ শ্রমিকরা। শীতের কারণে বায়ু পরিস্থিতি খারাপ হলেই বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। গত বছরও 26 দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল এ সংশ্লিষ্ট কাজ। 2022 সালে নির্মাণ কাজ বন্ধ ছিল 35 দিনের জন্য। বিহার থেকে আসা এক নির্মাণ শ্রমিক জানায়, সরকার থেকে এসব কাজ বন্ধ করে দিলে শুধু পারিশ্রমিকই হারায় না তারা, খালি পড়ে থাকে খাবারের প্লেটও। এমনকি সন্তানদের জন্য করা অল্প সঞ্চয়ও বন্ধ হয়ে যায়। অনেকে আবার পরিবারের খরচ জোগাতে নিয়েছে অন্য কাজ। কেউ কেউ যোগ দিয়েছে সবজি দোকানে, কেউ বা পুরনো সেলাই মেশিন নিয়ে নেমে পড়েছে কাজে। কিন্তু সেখান থেকেও মিলছে না আগের মতো পারিশ্রমিক। ফলে ধার করে পার করতে হচ্ছে দিন, বাড়ছে ঋণের বোঝা। তবে সবকিছু ছাপিয়ে সরকার এখন গুরুত্ব দিচ্ছে বায়ু পরিস্থিতি উন্নয়নে। শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছে অধিকাংশ বাসিন্দা, সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বৃদ্ধ। বায়ুমান সূচক 0 থেকে 50-এর মধ্যে থাকলে ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে সন্তোষজনক ধরা হয়। 101 থেকে 150 স্কোরকে সহনশীল বলা হয়। 201 থেকে 300-কে খারাপ ও 301 থেকে 400-কে অতিরিক্ত খারাপ বলা হয়। 401 থেকে 500-কে ভয়ঙ্কর বলা হয়। সেই হিসেবে ভয়ানক পরিস্থিতির দিকে ছুটছে দিল্লি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। জামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে 94 রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের করা 164 রানের জবাবে 1 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 70 রান তুলেছে ক্যারিবিয়ানরা। কিংস্টনের সেভাইনা পার্কে দ্বিতীয় দিনে শুরু করেন আগের দিন 2 অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন। তবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেশি লম্বা হয়নি বাংলাদেশের ইনিংস। আগের দিন অর্ধশতক তোলা সাদমান ফেরেন 64 রানে, শাহাদাত সাজঘরে ফেরেন 22 করে। এরপর মেহেদি মিরাজের লড়াই করা 36 ও তাজুলের 16 রান ছাড়া 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি লিটন, জাকের আলী, তাসকিনরা। 164 রানে অল আউট হয় সফরকারী দল। জবাব দিতে নেমে নাহিদ রানা মিখাইল লুইসকে ফেরালেও আর অঘটন ঘটেনি ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।